হয়েছে ঘর কন্যা, বাইরেও আমরা অনন্যা, নারীর তুলনা বুঝি নাই রে, ঘরে বাইরে ঘরে বাইরে, ঘরে বাইরে ঘরে বাইরে। নমস্কার। আমার অবস্থান থেকে বুঝতে পারছেন যে আমরা আজ স্টুডিও ছেড়ে বাইরে এসেছি। আজকের মাও মেয়ে স্টুডিও বন্দি নয়। আজ যারা আমাদের অতিথি, এই মুহূর্তে আমরা তাদের বাড়িতে অতিথি। ব্যাপারটা এরকম যে আমি, আমার অনুষ্ঠানের প্রযোজক, চিত্রগ্রাহক এবং পুরো ইউনিট এখন রয়েছে পাম অ্যাভিনিউতে তনুশ্রী শঙ্করের বাড়িতে। আজকের মা তনুশ্রী শঙ্কর এবং মেয়ে শ্রীনন্দা শঙ্কর। এটাকে যদি একটা ফর্মাল ইন্ট্রোডাকশন ধরি, তাহলে এই মুহূর্তে একটা ইনফর্মাল ইন্ট্রোডাকশন আপনাদের দিতে ইচ্ছে করছে। জুলিকে, হ্যাঁ, তনুশ্রীর আরেকটি নাম। জুলি আর আমি সেই স্কুল জীবন থেকে পরিচিত। উদয়শঙ্কর ইন্ডিয়ান কালচার সেন্টারে ওর নাচ শিখতে আসা, ধীরে ধীরে নৃত্যশিল্পী হয়ে ওঠা, আনন্দতার সঙ্গে ওর প্রেম, বিয়ে, ওদের এই পারফর্মিং আর্টস পারফর্মিং সেন্টার, এই পরিকাঠামো, এই প্রতিষ্ঠান গড়ে তোলা, ওদের একসঙ্গে শিল্পী জীবনের চলা এবং অসময়ে আনন্দদার চলে যাওয়া। এই সব সময়ে, এই সব কিছুর সময় আমি সাক্ষী ছিলাম। তাই এতদিন পর, মাঝে অনেক দিনের তেমন ভাবে দেখা সাক্ষাৎ হয়নি, আজ এই বাড়িতে এসে আমার সেই স্মৃতি ফিরে ফিরে আসছে। আপনারা আমার পরম বন্ধু, আমার মনে হলো আপনাদের সঙ্গে এই স্মৃতি আমি একটু ভাগ করে নিই। আর আমার কথা নয়, এবার তনুশ্রী আর শ্রীনন্দার কথা। বারান্দা থেকে এখন আমরা তনুশ্রী শঙ্করের বসার ঘরে। আমার সামনে রয়েছে জুলি, তনুশ্রী আর মিষ্টু শ্রীনন্দা। আজ আমরা তিনজনে মিলে অনেক পুরনো কথা শুনবো, অনেক স্মৃতি রোমন্থন করব, যে কথা আমি একটু আগে ভূমিকাতে বলেওছি। তোর কাছ থেকে জানতে চাইবো, এই যে জীবন যুদ্ধটা তোর, একটা সময় দুজনে মিলে মেয়েকে বড় করছিস, তারপর একা একা বড় করা, এটা তো একটা স্ট্রাগল। এই স্ট্রাগলের গল্প
আমি না সত্যি কথা বলতে আমরাও যেটা করতে মিষ্টুকে না আমরা ছোটবেলা থেকে কখনো জোর করিনি তোমাকে নাচ করতেই হবে তোমাকে মিউজিক করতেই হবে ও হয়তো তুমি লয়ার হতে চাও ডাক্তার হতে চাও কারাটে হতে চাও টেনিস প্লেয়ার হতে চাও তবলচি হতে চাও যা তুমি ভালোবাসো তো সুতরাং ও কিন্তু সবকটা ফেজের ভিতর দিয়ে গেছে কারাটেও করেছে সবকিছু মানে চয়েস গিভেন না যে এই না যে বাবা মা এটা করছে বলে তোমাকে এটা করতেই হবে ওটা না কারণ আমি সেটা ফিল করতাম মানে আমি বাবা ডাক্তার ছিল আমি কোনোদিন ডাক্তার হতে চাই না প্লিজ এরকম মিষ্টুর কিন্তু একটা পিরিয়ড গিয়েছিল ভীষণ নাচতে ভালোবাসতো তারপরে একটা ফেজ গেছে মা নাচে আমি নাচবো না সবাই নাচে এটা হয় এখন এটা জোর করে ঘুরে আসো যেটা দরকার ছিল মানে ও যে এই প্যাশনেটলি এখন যে চাইছে নাচটা করতে এটা ওর ইন্ডিভিজুয়ালি নিজস্ব রিয়েলাইজেশনটা হওয়াটা প্রয়োজন তো সুতরাং আমার মনে হয় এইটা যখন জেগেছে সো এটা জিনিসটা ইজিলি সবসময় কাছে ছিল তবে ওটার ভ্যালুটা বুঝতাম না যে এটা তো আছে এটা তো দেখছি সারাক্ষণ এটা তো শুনছি সারাক্ষণ অন্য কি করতে পারি এরকম লাগতো তো ভ্যালুটা আমি আই থিঙ্ক only with age once I was not at home but I lived away from home আলাদা থেকে তখন আমি ব্যাপারটা ভ্যালুটা বুঝলাম যে আমি এটা বাড়িতে আমি কি রেখে এসেছি ওটা আমি কিছু করছি না কেন যে ওটা আমি করতে পারি ওটা আমি করতে পারছি ওটাই আগে তখন আমি ভাবতাম না but now obviously এখন I do want to take up the arts seriously যখন আমরা চলে যাই মিষ্টু তখন 18 বছর বয়স ইনফ্যাক্ট সব থেকে মজা মিষ্টু 18th বার্থডেটা 25 ডিসেম্বর ওর জন্ম আমরা সবাইকে নিমন্ত্রণ করেছি বাড়ি মানে আমরা আত্মীয় স্বজন সকলকে ওর জন্য গিয়ে একটা লাল রঙের একটা শাড়ি কিনে নিয়ে আসছি হ্যাঁ ওই 18th বার্থডে ওকে একটা শাড়ি পরতে হবে নিজেই গিয়ে পছন্দ টছন্দ করে কিনে এনেছে গিয়ে বলি দেখো ধরে নাও এটা আমার মেয়ের বিয়ে জাস্ট হয়তো একটা কিছু একটা ভেরি স্ট্রেঞ্জ যেটা 18 বছর বয়সে জন্মদিন অত বড় করে করা আর তারপরে সত্যি আমরা কখনো এক্সপেক্ট করিনি তো হঠাৎ চলে যাবেন তারপরে ডেফিনেটলি একটা আমার মনে হয় মিষ্টু আর আমি দুজনে একসঙ্গে এই স্ট্রাগলটাকে একসঙ্গে দুজনে মিলে শেয়ার করেছি একসঙ্গে দুজনে মিলে এটাকে এগিয়েছি তখন খুবই টিনেজ বয়স খুব ভালনারেবল একটা বয়স সুতরাং সেটার ভিতর থেকে ওরও গেছে অনেক টার্ময়েল গেছে তো তার থেকে বেরিয়ে এসে একটা নতুন করে একটা কিছু গড়ে তোলা একটু স্ট্রাগল তো ডেফিনেটলি হয় কিন্তু আমি সবসময় মানি যে দের ইজ অলওয়েজ আ সিলভার লাইনিং তো পজিটিভ থিঙ্কিং এর সঙ্গে সঙ্গে যেটা আমার সবসময় মনে হয় তোরা একটু খুব ডিসিপ্লিনড সেই জন্য হয়তো এটা ধরে রাখতে পেরেছিস বড় আরো মানে যেটাকে বলে পরিকাঠামো এত বড় একটা অর্গানাইজেশন ধরে রাখা তো চারটিখানি কথা নয় এবং সেটাকে এগিয়ে নিয়ে গেছিস সেটা মানে সেটা কি আর্মি বাবা কিছুটা হতে পারে কিন্তু আমরা নিজেই ভীষণ স্ট্রিক্ট এন্ড ভীষণ ডিসিপ্লিন ছিলেন পাংচুয়ালিটির দিক থেকে সব দিক থেকে সেটা একটা ডেফিনেটলি মানে একটা মেন্টরের মতন মানে আমি কোনোদিনই আর কি জানিস তো আমার সবসময় মনে হতো যে হাউস ওয়াইফ হয়ে থাকবো আমার এইদিকে যাওয়ার কোনো ই ছিল না কিন্তু আমরা ওই কি মানে বাড়িতে বসে থাকবে শুধু যখন ট্যালেন্ট আছে তখন কিছু একটা করো শুধু বাড়িতে বসে সময় নষ্ট করো না এই যে একটা কনস্ট্যান্ট একটা এনথুজিয়াজম এই কনস্ট্যান্ট একটা মোটিভেশন দেওয়া এইটার জন্যই কিন্তু আমি করতে পেরেছি হ্যাঁ তবে আমরা অবর্তমানে মানে অনেক কিছু জানতাম না কারণ এত ডিপেন্ডেন্ট ছিলাম আমরার উপরে হ্যাঁ জানি আমরা করে দেবে আমরা ঠিক আছে নাচ করতে হবে নাচ কোরিওগ্রাফ করে দিলাম কিন্তু তার সঙ্গে বাকি কি করতে হবে সেগুলো অতটা এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু যখন যা হয় মানুষ ওই জলে পড়লে প্রাণ বাঁচাবার জন্য সাঁতার কাটতেই হয় তো সেভাবেই আর কি চেষ্টা করেছি তো অনেক কিছু নিজে মানে বলে না যে লার্নিং আউট অফ সিটিং অন দ্য চেয়ার মানে যখন একটা পরিস্থিতির মধ্যে তুমি পড়ো তখন তুমি ওইটা তখন কি করে হ্যান্ডেল করতে হবে তখন কোথাও থেকে একটা এসে যায় একটা শক্তি এসে যায় তো সেটা হয়তো হেল্প করেছে আমাকে সুজনা
श्यामलां मातरं वन्दे मातरम्। নাচ ছাড়া তোর আরেকটা জীবন আছে, সেটা হচ্ছে অভিনেত্রী জীবন। সেটা কি মিষ্টুকে প্রভাবিত করেছে? অভিনয় করতে গেলে আমাকে আরো অনেক রোগা হতে হবে, স্টেজে তাও কিছুটা হয়ে যায়। হ্যাঁ জানি, ইটস নট দ্যাট আই এম নট ওপেন টু ইট, কিন্তু সেরকম ভাবে এখন আই এম লিভিং আউট অফ 3টে জায়গা। অর্ধেক সময় বম্বেতে থাকি, এখানে থাকি, কিংবা আমেরিকা থাকি। সেটা হিসেবে শো হিসেবে এখানে আসি বা কিছু একটা এলে নিশ্চয়ই করবো, কিন্তু আই এম নট গন আউট অফ মাই ওয়ে টু লুক ফর এনি কিন্তু তুমি অ্যাক্টিভিটি। বম্বে প্রথম যাও না ছবির মানে মানে সিনেমা কথা ভেবে? হ্যাঁ, ওখানে ওইভাবেই গেছিলাম, কিন্তু যা হয় তখন একটু কনফিউজ ছিলাম, শিওর ছিলাম না কি করব। তখন আই থিঙ্ক আই ওয়াজ স্টিল গ্রোইং আপ, বাট এখন আই নো অ্যাট লিস্ট যে নাচটা আই ওয়ান্ট টু টেক আপ নাও, এন্ড এনিথিং এলস দ্যাট ফলোজ ইফ ইট আমাকে যদি সেটা অপিল করে, ডেফিনেটলি আই এম ওপেন টু ইট। কিন্তু এখন একদম সেরকম কোনো প্ল্যান নেই। তবে 2003 সালে নিউ ইয়র্কে লি স্ট্রাসবার্গে গিয়ে একটা কোর্স করে এসেছে অ্যাক্টিং। সেটার কথা আমি শুনেছিলাম, তো এটা কোনো কোর্স তুমি করো? অনেকগুলো কোর্স করেছি, করার পর then I took my time, then I realized I still want to dance. সেটা আমাকে আমার ঠাকুমাও বলতেন সবসময় যে নাচো, কারণ দেখলাম যে আমার মনটা অ্যাকচুয়ালি কিন্তু করার পর অনেকটা দায়িত্ব আছে ওই ধারাটাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ যে বাড়িতে তুমি জন্মেছো সেটা তো একটা কি বলবো মানে অনেক ভাগ্য। হ্যাঁ ডেফিনেটলি। তোর সিনেমাতে আসাটাও তো হঠাৎ করেই, তাই না? হঠাৎ করে না, আমরা জোর করে, মানে আমি তো করবো না, আমি শুধু জানি না আমি পারবো না, না একটা জিনিস নতুন জিনিস শিখতে কেন না পারো। সত্যি লার্নিং প্রসেস হিসেবে তখন কালীদা যখন সাথী করতে বললেন, তখন এজ এ লার্নিং প্রসেস সহজতে, হ্যাঁ তখন আমি ওটা ছবিটা আর কি অ্যাকসেপ্ট করলাম যে রোজ রাত্রে কান্না কাটি, আমি পারবো না, আমার দ্বারা হবে না, যা হয়। কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আই এম অলওয়েজ গ্রেটফুল যে আমাকে পুশ করেছিল যে কর, একটা নতুন মিডিয়া শেখা। আর মানে স্টেজে আমরা একরকম এক্সপ্রেশন দিই, সিনেমা করতে গিয়ে সেটাকে যে মিনিমাইজ করতে হয় একটা এক্সপ্রেশনকে, সেগুলো তো ওখানে না গেলে না করলে তো কোনোদিন জানতাম না। সাথীর পরে তুই টিভি ছবি করেছিস? সাথীর পরে আমি করেছিলাম বিচার, তারপরে করলাম একটা উত্তম কুমার ছিলেন একটা দুই পৃথিবী। খুব ভালো লেগেছিল। দুই পৃথিবী করার পর আমি অনেক বছর করিনি, তখন মিষ্টু হলো বলে, তারপরে হেমন্তের পাখি। হেমন্তের পাখি তো মানে নেচার আবার সেটা আমি উর্মিকে বলেছিলাম, তুমি রেস্ট নিচ্ছ কিন্তু আমাকে নেওয়া, আমি কিন্তু অনেক দিন অভিনয় করিনি, প্রায় 20 বছর, না প্রস্তুতি এটা করলে তোমাকেই করতে হয়। ঠিক আছে, সেটা আমি করতে রাজি আছি, তুমি যদি রেস্ট নিতে পারো। আমার নিজের স্ক্রিপ্টটা গল্পটা তো অপূর্ব, ভীষণ ভালো গল্প। আর তখন মনে হয় আমার বয়সের সঙ্গে ছিল, তো সেটা খুব ইন্টারেস্টিং। অভিনয় করতে ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে, হ্যাঁ ডেফিনেটলি ভালো লাগে। তবে হ্যাঁ এখন কেউ খুব চুজি রোলস নিয়ে চুজ করে করে নিই। এখন তো আমরা হিরোরা রোল করবো না, আমরা যে যতটুকু করি অল্প হলেও কিছু একটা থাকা উচিত। আর সেকেন্ডলি আমার কি হয়েছে, এখন যেহেতু নাচটা বা আমাদের ইনস্টিটিউশনটা বা আমাদের গ্রুপটা, আমাদের শোগুলো এত ইয়ে হয়ে গেছে যে আমি যদি আগের থেকে না জানতে পারি আমার কি স্কেডিউল, তাহলে আমার খুব মুশকিল হয়ে যায় শুটিং করা, কারণ আমার উপরে পুরোটা নির্ভর করে। সেটা এই যে এত বড় একটা অর্গানাইজেশন চালানো, সেটা কিভাবে হয়, মানে সংসার করে সেইটা এই যে জায়গাটা আমি একটুখানি দর্শকদের জানাতে চাই। সব থেকে আমি লাকি যে আমার বাড়ির মধ্যেই আমার অফিসটা, উপরতলা, আমাদের 3তলা অফিস, সুতরাং ওই বেরোতে হচ্ছে না বাড়ির থেকে কাজের জন্য। এটা একটা সুবিধে। যার জন্য যখন মিষ্টু ছোট ছিল, স্কুলে যেত, স্কুল থেকে এলে আমি রিহার্সাল থেকে উপরে এসে দেখতে পারতাম যে ওয়েস্টি কি খেলো, কিন্তু সেই সুবিধাটা ছিল। আর হ্যাঁ অনেক কিছু না থেকে শিখেছি অফিসে, অর্গানাইজ করতে গিয়ে।
মানে এত বড় একটা জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়া, কিভাবে নিয়ে যাওয়া, কারণ আমরা তো মানে সেরকম ফিল্ম স্টারদের মতন আর্ন করি না, এক নম্বর। দ্বিতীয়ত আমাদের নাচটা তো বলিউডের মতন না, তো আমাদের একটা কিছু একটা এস্থেটিক্স মেনটেন করে, একটা নিজেদের একটা ডিগনিটি মেনটেন করে, অথচ এন্টারটেইনমেন্ট লেভেল থাকে, এরকম ভাবে ভেবে একটা জিনিস করা খুব মুশকিল। আমার প্রথম যে উদাহরণ বলে যে ডান্স ড্রামাটা আমি আমরা যাওয়ার পর করেছি, সেটা মিউজিক বা তৌফিক করেছি। তো তৌফিকের সঙ্গে আমরা সঙ্গে তো যেমন গল্প করতে করতে, কথা বলতে বলতে আমরা সবসময় আলোচনা করে করে করতাম। আমি বম্বে গেলাম, তৌফিকের সঙ্গে কথা বললাম, আমার যে কনসেপ্টটাকে বললাম, বলে রেকর্ডিং করে এই প্রথম আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে একটা কিছু করলাম। তো সেইটা পরীক্ষার মতন ছিল আমার কাছে, যে এইটা লোকে নেবে কিনা। তো ভগবানের আসলে উত্তরণ ভালো হয়েছিল, এবং ওটা মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে বেস্ট প্রোডাকশন অ্যাওয়ার্ডও পেয়ে গেছে। তারপরে আমি যেটা করলাম চিরন্তন, সেটা আরেকটা এক্সপিরিয়েন্স। কারণ আমাদের সব রকমের ডান্স ড্রামা হতো, কিন্তু আমাদের কখনো রবীন্দ্রনাথের উপর কিছু ছিল না। তো আমি তখন ভেবেছি যে যদি করি কিছু একটা আলাদা করবো, এই শ্যামা চিত্রাঙ্গদা সবাই করছে, ওটা না করে। তো তখন আমি ওনার গীতাঞ্জলি থেকে কতগুলো কবিতা আর কি চুজ করে, ওই কোয়েস্ট টু পিস ওইটার উপর ভেবে আমি ওই কতগুলো সেকশনস ভেবে কবিতাগুলো নিলাম, এবং গান তার সঙ্গে চুজ করা হলো, করে কাকে দিয়ে মিউজিক করাবো। তো অনেকে জিজ্ঞেস করে অনেকে, তারপর দেবজ্যোতি মিশ্রকে নাম হলো। দেবজ্যোতিকে ডাকলাম, ও এলো, একবার কথা বললাম, আবার চলে গেল। আবার মানে বুঝতে পারছে না আমার সঙ্গে কাজ করবে কি করবে না, বলে আলটিমেটলি চিরন্তনে দেবজ্যোতি আর কি মিউজিক দিলেন। আর আমি তখন মানে একটা বিরাট বড় রিস্ক নিয়ে আমি বম্বে গিয়ে আমি জির সঙ্গে কথা বললাম। আসলাম যে অমিতাভ বচ্চনের গলাটা ওখানে শুনতে এত ভালো লাগে, তো ইট ওয়াজ ভেরি সুইট অফ হিম। তার আগে মিষ্টু যখন বম্বেতে ছিল তখন দুবার একবার দেখা হয়েছে, আমাকে বলেছে আমি যে if I do some work, just tell me whenever you want. তো তখন আমি বললাম যে এরকম আমি একটা প্রজেক্ট করছি, ইটস রবীন্দ্রনাথ ট্যাগোরের পোয়েমস ইন ইংলিশ। তো বললাম ঠিক আছে, তুমি কবিতাগুলো পাঠিয়ে দাও। তো আমি ওনাকে তখন ফ্যাক্স করে পাঠালাম, তখন ফ্যাক্স করে পাঠিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে উনি আমাকে মেসেজ করলেন যে না, I'll do it. So that was very kind of him to do it. Definitely চিরন্তন দেখেছিস একদম পুরো অন্যরকম কনসেপ্টে করেছি। তো তারপরে দেবজ্যোতির সঙ্গে কাজ করতে আমার সুবিধা হলো, ও বুঝলো যে ঠিক কি ধারাতে। তারপর ওর সঙ্গে চাইল্ড করেছি, লেটেস্ট যেটা আমরা করেছি উইথ এ লিভিং, ওটা একটা জালালউদ্দিন রুমির একটা কবিতা হিউম্যান বিংস বলে, একটা সুফি কবিতা, তার উপর বেস করা। এখন তাও মানে আমি নিজে একটু শিখেছি কি করে কি করতে হয়। আমার সঙ্গে 25 বছর কি 30 বছর তো মিউজিক্যালি ছিলাম, তো ন্যাচুরালি আমি সেটা তো একটু কিছু বুঝি, মানে নাচের জন্য আমার কোনটা দরকার কি না দরকার, এখানে কোনটা ভালো লাগবে, ওইটুকুনি আর কি বলি। বাকিটা আমি অফকোর্স মিউজিক ডিরেক্টরের উপরে ছাড়ি। তো সেইগুলো এরকম ধরনের কাজগুলো আমাকে রিস্ক নিয়ে শিখতে হয়েছে, আমাকে এক্সপেরিমেন্ট করে শিখতে হয়েছে। তো সেইগুলো ডেফিনেটলি মানে এই পিরিয়ডটা ওয়াজ মোর লাইক আ লার্নিং প্রসেস, রিয়েলাইজিং প্রসেস, এই নানান রকমের প্রসেসের থ্রু দিয়ে গেছি। এই যে এত লোকজন নিয়ে এই টিম ম্যানেজমেন্ট কিভাবে করিস একটু বল। সেদিক থেকে বলবো আমাদের সত্যি গ্রুপের ছেলেমেয়েরা তারা খুব ডিসিপ্লিন, অ্যান্ড সেটা আমরা ওখান থেকে চলে আসছে। আমরা যে এক একটা নিয়ম, এক একটা ধারা করে দিয়ে গেছিলেন, সেটাই এখন কি হয়েছে, আমাকে যত না বলতো আমাদের সিনিয়ররাই বলে দেয়, তারাই নতুনরা যখন আসে তারাই মোল্ড করে দিচ্ছে। বা এখন যারা আমাদের গ্রুপে নাচতে আসছে তারা আমাদের ইনস্টিটিউশন থেকে আসছে, স্কুল থেকে আসছে, তো অলরেডি স্কুলে সেই ডিসিপ্লিনটা পেয়ে যাচ্ছে। তো তাতে আমাদের খুব সুবিধা হয়। একটা এই যে আমি ধরুন কখনো কখনো আমি রেসে নামতে পারছি না, কিন্তু আমি জানি ওরা সেই বিশ্বাসটা আমার এখন ওদের মধ্যে আছে যে ওরা নিজেরা সেটা করে নেবে সিনসিয়ারলি। আরেকটা কথা আমার মনে হয় সেটা হচ্ছে যে তোদের ডান্স স্টাইলটা একটু আলাদা, উদয় শঙ্কর ডান্স স্টাইল থেকে বেরিয়ে এসে একটা নতুনত্ব আছে,
সেইটার কথা আমি একটু আমি অ্যাকচুয়ালি সত্যি কথা মানে তখনকার যেহেতু ফিউশন শব্দটা তো ব্যবহার করতে হতো না, কিন্তু অন্ধকার নিজে মিউজিকে ফিউশন এনেছিলেন, ওয়ার্ল্ড মিউজিক ওয়ার্ল্ড মিউজিক হিসেবে, মানে সিনথেসিস synthesis যাকে বলে, এই যে একটা মেলানো, এটা কিন্তু আমরা প্রথম আনন্দ শঙ্কর মিউজিকেই পাই। সেইটার কথা, এবং সেটা নাচের মধ্যে তোদের আমরা তখন বলতেন, ওনার প্রথম অ্যালবামে লেখা আছে যে মাই ড্রিম ইজ টু ব্রেক ব্যারিয়ার্স। তো আজকে এই ব্যারিয়ারটা মিউজিক্যালি কিন্তু উনি ভেঙে এসছেন, কারণ তখনই আমাদের বলতে দিস ইজ গোইং টু বি দ্য মিউজিক অফ টুমরো, দিস ইজ গোইং টু বি দ্য মিউজিক অফ টুমরো। এখন সত্যি তাই, সবাই তাই করছে ইনফ্যাক্ট। তো ওয়ার্ল্ড মিউজিক মানে ওখানেই জন্মেছিল যখন আমরা এটা শুরু করেছিল। তো আমাদের ধারাটা কোরিওগ্রাফির মধ্যেও রয়েছে সেই জায়গাটা। আমি আসলে সত্যি কথা বলতে, আমি মাকেও সেটা বলি, আমি পুরোপুরি উদয় শঙ্কর স্টাইলটা বলি না, আমি বলি আই ফলো দ্য পাথ শোন বাই উদয় শঙ্কর, সেই পাথটাকে নিয়ে যাই। এবং আমরা যেটা বলি, আমরা বলি শঙ্কর টেকনিক অফ নিউ ডান্স। আচ্ছা, শঙ্কর টেকনিক অফ নিউ ডান্স, কারণ এটা একটা ইভলভিং স্টাইল। বাবাও যেটা করেছিলেন তখনকার দিনে, ইট ওয়াজ মানে প্রচুর এগিয়ে, এটা ইভলভ করেছে। তো আমরা সেটা ইভলভ, ওটা কন্টিনিউসলি ইভলভ হচ্ছে। তো সুতরাং সেটাই আমি বলি টেকনিক অফ নিউ ডান্স, একটা নতুন জিনিস জন্মগ্রহণ করছে এই স্টাইলে। তো সেটা আমি পুরোপুরি এর জন্য ডেফিনেটলি উদয় শঙ্কর ঘরানাটা বলি না, তবে হ্যাঁ ডেফিনেটলি উনি যে কতগুলো জিনিস বলেছেন যে ইন্ডিয়াননেসটা থাকবে, অথচ মডার্ন, অথচ প্রেজেন্টেশনটা মডার্ন, অথচ তার মধ্যে অ্যাস্থেটিক্স থাকবে, সেই জিনিসগুলোকে চেষ্টা করি রাখা। চৌকাঠ পার হয়ে বাইরে চলে যাই, চলে যাই, যাই রে, ঘরেও রয়েছে ঘর কন্যা, বাইরেও আমরা অনন্যা, নারীর তুলনা বুঝি নাই রে, ঘরে বাইরে, ঘরে বাইরে, ঘরে বাইরে, ঘরে বাইরে। গত সপ্তাহের আড্ডা যেখানে শেষ করেছিলাম, ঠিক সেইখান থেকে শুরু করছি। জুলি, তনুশ্রী আর মিষ্টু, শ্রীনন্দা। মিষ্টুকে, শ্রীনন্দাকে ওরা স্পেস দিয়েছে বড় হতে, এবং আজকের দিনের মা বাবাদের এটাই কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে একটা ভিত তৈরি করে দিতে হবে, একটা বেস তৈরি করে দিতে হবে, কিন্তু তারপর তাকে নিজের মতো করে বড় হতে দিতে হবে, তাই তো? তো সেজন্য আমি নিজে আরো এর জন্য বুঝতাম, কারণ আমাকে কখনো আমার বাবা মা জোর করেনি যে তোকে ডাক্তার হতে হবে, ডাক্তারি পড়ো, কখনো না। তো সেখানে আমারও মনে হতো যে সেটা ঠিক না জোর করাটা। আন্দার বেলাও তাই, আন্দাকে কখনো জোর করেননি বাবা মা যে তোমাকে মিউজিক নিয়ে করতে হবে কি নাচ নিয়ে করতে হবে। আমদা চুজ করেছিল মিউজিক, সেজন্য মিষ্টুকে কখনো জোর করিনি। মিষ্টু যদি যখন বলেছিল আমি অ্যাক্টিং শিখতে চাই, বম্বেতে গেল, অ্যাক্টিং কোর্স করলো, ওখানে গিয়ে আমেরিকাতে গিয়ে করলো, তারপরে ইংল্যান্ড ওর খুব ছোট্টবেলার থেকে মেকআপ করা মমর মতন, মমরও ছিল, 5 বছর বয়সে কোণে সাজিয়েছিল, হ্যাঁ সেরকম ও সেই ইয়েটা আছে। ও ছোট্ট যখন আমাদের সঙ্গে আমেরিকা ট্যুর করছে, অন্যান্য আমরা কোনো মেকআপে মানে ধরুন কোনো সুপার মার্কেটে গেলে বাচ্চারা কি করে দৌড়ে গিয়ে খেলনার ডিপার্টমেন্টে যাচ্ছে বা সফট টয় নিয়ে খেলছে, আমার মেয়ে দৌড়ে চলে গেছে মেকআপের ওখানে, এই ফলস আইল্যাশ দেখছে, লিপস্টিক তুলছে, যে এইটুকুনি। তখন থেকে ওর ওই ইন্টারেস্টটা ভীষণ ছিল মেকআপে। তো ওর ইংল্যান্ডে গিয়ে একটা মেকআপের উপরে একটা কোর্স করেছে। তো আমি ঠিক আছে, যে কোনো জিনিস যত তুমি শিখবে
কখনো না কখনো সেটা তোমার কাজে কাজে লেগে যাবে। There's no harm. আরেকটা কথা তুই বললি যে ভুল করতেও কিন্তু দিতে হবে, তবেই তো সে থেকে শিখবে, তাই না? তখন তো মা যা বলে সব ভুল না, বন্ধুরা যেটা বলে সেটা ঠিক, মার কথাটা ভুল, কিন্তু মার কথাটা যখন হয়তো টিচার বলছে, ভন্ডারিজন বলছে, তখন সেটা ঠিক। সেটা একটা বয়স, আমাদেরও হয়েছে সেটা, হ্যাঁ সেটা হয়, ডেফিনেটলি হয়, কিন্তু ওই ওই ধাক্কাটাও ওদের খাওয়াটার প্রয়োজন। আমি ওকে সবসময় ছোটবেলা থেকে বলতাম, মিষ্টু, ইটস এ বিগ ব্যাড ওয়ার্ল্ড আউটসাইড, তুমি ভীষণ নেগেটিভ মা, সবাই তুমি সব আগে থেকে কেন খারাপটা ভাবো? আমি খারাপ ভাবি না, কিন্তু আমার মা হিসেবে তোমাকে ওয়ার্ন করে দেওয়া উচিত যে বি কেয়ারফুল। আমরা তো ওই রাস্তাটা দিয়ে এসছি, আমরা জানি কোথায় একটা গাছ আছে, কোথায় একটা গর্ত আছে, কোথায় একটা বাম্প আছে, আমরা সেটা জানি। সেজন্য তোকে, তোমরা যখন ওই রাস্তাটা ধরেছো, আমরা বলে দেবো যে এখানে জানিস তো একটুখানি গিয়ে ওখানে একটা গাছ আছে, সাবধানে, ওখানে একটা গর্ত আছে, একটু সাবধানে যাবে। তোমরা যদি দেখতে চাও দেখবে, তুমি যদি ব্লাইন্ড ফোল্ড যেতে চাও গর্তে পড়বে, উঠবে, পা ভাঙবে, সারবে, কিন্তু তুমি তখন জানবে যে না ওখানে একটা গর্ত ছিল। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। তা আমাদের কাজ হচ্ছে বলে দেওয়া, তারপরে ওদের কাজ হচ্ছে সেটাকে নেবে কি নেবে না, নেবে, ডেফিনেটলি নেবে, কখন নেবে, দ্য চয়েস ইজ দেয়ার। মিষ্টু, তুমি কি কাজ করতে চাইছো ভবিষ্যতে, মানে তোমার পরিকল্পনা কি, আমায় একটু বলো। না, আমি বেসিক্যালি আই অলওয়েজ বিন কোয়াইট আ বিট অফ আ প্রবলেম চাইল্ড, ইজিলি বড় করতে পারেনি আমাকে, কিন্তু হ্যাঁ কোনো জিনিসে জোর করেনি, দেখেছে যে আমাকে জোর করে কিছু করালে ওটা কোনো লাভ নেই, মানে আমার মনটা অন্যদিকেই থাকবে, সেটা পড়াশোনা হোক কি এনিথিং। তো সেখানে আই ওয়াজ অ্যালাউড টু ফিগার আউট নিজের মতো কি করতে চাই না চাই। অনেক ধাক্কা দিয়ে গেছি, সেগুলো কিন্তু খেতে দিয়েছে আমাকে, যে ওগুলোর থেকে শেখা। যেরকম মেকআপটা করে এলাম, আই উইল নট সে লাইক মোমো উইল বি আ ডিফারেন্ট সিচুয়েশন, কোণে টোনে সাজানো ইন্টারেস্ট। আমার মেকআপ হচ্ছে অন্যদের ইন্সপায়ার করার জন্য, বা কাউকে বলা যে এটা করলে হয়তো একটু ভালো লাগবে, মানে ইটস নট যে আমি সাজিয়েছি দেখো প্লিজ, এটা এরকম ভাবে না। সো ইটস ওখানটা ইজ নট লাইক মোমো, ইয়া এটা আমারটা ইজ আ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম হার্স, সো ইটস নট ক্যানট বি কম্পেয়ার্ড। আর উইথ টাইম দেখলাম যে নাচটাই আমার, ঠাম্মা আমাকে সবসময় বলতো তুমি যাই শেখো, তুমি অ্যাক্টিং করো, তুমি এটা করো ওটা করো, তুমি হচ্ছে ডান্সার, তোমাকে নাচতে হবে। আমাকে খালি এসে বলতো, কেউ কি বলছে মোটা রোগা আমি জানি না, কিন্তু তোকে দেখে আমার তোর দাদুর কথা মনে পড়ে। সেটা ইজ আ ভেরি বিগ থিং ফ্রম মি কামিং ফ্রম হার। তো এই ছোট ছোট জিনিসগুলো তো নিয়ে আমি তখন ভাবতে শুরু করলাম যে বারবার এই কথাটা যখন বলছে, কিছু একটা নিশ্চয়ই কারণ আছে। তো সেখানে আমি তো কি ঠিক আছে, someone has to take over, এবার নাচটা আমি সিরিয়াসলি করতে চাই, মানে আমি সময় বের করে এখানে এসে এখন I want to slowly take over for sure. তোমাদের যে নতুন কম্পোজিশন, মার কম্পোজিশন, যেটা তুমি পারফর্ম করছো, জার্নি, সেটা নিয়ে কিছু বলো। It's called journey, মানে বেসিক্যালি একটা, মানে একটা বাচ্চা থেকে বড় বেলা অবধি, মানে একদম বাচ্চা বেলা দেখানো হয়, তারপর টিনেজ, রেবেল, অ্যাডোলেসেন্স, ওই সিচুয়েশনটা দেখানো হয়, তারপরে ইউর সেট অ্যাজ অ্যান অ্যাডাল্ট, ইউ গট ইউর এক্সপিরিয়েন্স, এখন তুমি হাউ ইউ উইল মুভ অন লাইফ। এই জিনিসটা কি আমরা 8 মিনিটের মধ্যে ঢোকাতে চেষ্টা করেছি। দেবুদা দারুণ মিউজিক দিয়েছে, আর কোরিওগ্রাফি তো কোনো তুলনাই নেই। তো দেখা যাক, আমি একটু নার্ভাস আছি, কারণ এবারটা মা একদমই নাচছে না। ও আচ্ছা, না এবার সব, হ্যাঁ, তো সেটা একটু নার্ভাস। কারণ আমি চাই কি জানো তো, একটু জোর করে ওকে না ঢোকালে কি হবে, সবসময় এই নার্ভাসনেসটাই থাকবে। আরে নার্ভাসনেস তো থাকবেই, কিন্তু স্টেজে পারফর্ম যতক্ষণ না তুমি করছো ততক্ষণ তোমার সেটা কাটবেও না। আর এটা তো শঙ্কর ফ্যামিলির ধারা। এই নার্ভাসনেসটা হচ্ছে ওদের শঙ্কর ফ্যামিলির একটা ট্রেন্ড, একদম। মানে আমরাকেও দেখতাম যে যতই হুমড়িদমড়ি করতে, কিন্তু শোয়ের আগে আচ্ছা আমি একটু আসছি বলে, তো মানে নার্ভাসনেসটা সবসময় ছিল। নিজেকে নিয়ে আমি কখনোই খুশি না, মানে এটা লেগে না, থাকে, সেটা বাট আই গেস ওটা হেল্প করে। শিল্পী সেটা হয় না, মনে হয় ইচ্ছে বেটার পারফর্ম করা যাবে, এর আরো ভালো করা যায়, সেটা হয় জায়গা একবার দিলে। ঢুকে যখন যাই স্টেজে তখন ঠিক আছে, তখন এনজয় করি, কিন্তু তার আগে অবধি ডেফিনেটলি আই ডোন্ট ওয়ান্ট টু লেট এনিওয়ান ডাউন। আমার কাছ থেকে একটা অন্যরকম এক্সপেকটেশন থাকবে লোকে, সেটা আমি জানি, যেটাতে একটা অন্যরকম প্রেশার, সেটা আবার একটা প্রেশারও বটে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখি, আই উইল, খারাপ লাগলে আই উইল ইমপ্রুভ, যেখানে আমাকে বলবে পাল্টাতে সেখানে আমি ইমপ্রুভ করবো। You have to be open. আমি দেখতে, আই হ্যাভ টু সি যে আমার কোন জিনিসটা পছন্দ হচ্ছে,
দর্শকদের কোনটা হচ্ছে না, সেটা থেকে আমি শিখবো। আই এম ওপেন টু ক্রিটিসিজম। কেউ আমাকে এসে ডেফিনেটলি বলতে পারে যে তুমি এটা করো না বা এরকম করলে ভালো লাগবে। তো আমার ওইটা নেই, আই এম ওপেন টু ইট, আই ওয়ান্ট টু এন্টারটেইন। এবার তুমি এন্টারটেইন হচ্ছ কি না সেটা ইজ আপ টু মি, ইজ হাউ আই লুক এট ইট। মিষ্টু, তুমি কি করতে চাইছো ভবিষ্যতে, মানে তোমার পরিকল্পনা কি? এই মুহূর্তে তুমি যেমন একটা জার্নি বলে কাজ করছো, তো এটা ছাড়া তোমার আরো আরো বড় প্রজেক্টের কথা কিছু তুমি ভেবেছো এই মুহূর্তে? কিছু এখন তো রিসেন্টলি আমি করলাম দাদুর কার্তিকের নাচটা করলাম। তাই নাকি? আচ্ছা। ওটা এমন ভাবে প্ল্যান করা হয়েছিল যেখানে পিছনে প্রজেকশনে দাদুর কল্পনা থেকে নাচটা হয়, ওখানে আমি সামনে দাদুর সাথে নাচটা করি এখন। বাহ বাহ তো সেটা ইজ সেটা গত বছর আমরা লাস্ট ইয়ার করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, বাহ, এটা তো খুব সুন্দর আইডিয়া। হ্যাঁ, পেছনে বাবা মা নাচছে প্রজেকশনে, আর সামনে মিষ্টু আর আমাদের দাদু ঠাম্মা দুজনেই আছে। আরেকটা কথা আমায় বল, যে তোদের এই পারফরমেন্সের বিদেশে খুব চাহিদা, সেটা কি একটা নতুনত্ব আছে বলে? হ্যাঁ, ভগবানের আশীর্বাদে আমাদের ট্যুর সত্যি খুবই হয়েছে। তবে আমরা যেখানে যেখানে শো করেছি সব জায়গায় দ্বিতীয়বার করে গেছি। প্রত্যেক জায়গায় এক এক সময় এমন হয়েছে যে এক বছরের মধ্যে দুবার গেছি, সেটাও হয়েছে। তো আশা করছি হয়তো এই স্টাইলটার জন্য বা এই আমাদের কিছু প্রেজেন্টেশনে হয়তো কিছু একটা লোকেদের অ্যাপিল করে, সেটার জন্য। দেশ বিদেশের ছবি করেছিস, একটু বল। না, মীরা নায়ারের নেমসেকটা করেছিলাম, সেটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। তারপরে বালিগঞ্জ কোর্ট, ওয়েটিং সিটি বলে একটা ছবি হয়েছিল, অস্ট্রেলিয়ান ডিরেক্টর ভদ্রমহিলা, তো হলিউডের অ্যাক্টার্সরা ছিল, খুব ছোট্ট একটা রোল ছিল, কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। মানে হলিউডের ছবিতে যত ছোটই রোল হোক সেটা একটা এক্সপিরিয়েন্স তো বটে। তারপরে করেছি তখন 23 অতনু ঘোষের, আর টনির একটা ছবি, হ্যাঁ, অপরাজিতাতে। আপাতত এই কটা। তোদের এই ক্রিয়েটিভ ডান্স স্টাইলটার মধ্যেও কিন্তু একটা সমস্ত পৃথিবী যেন মিলে এসেছে, এটা আমার মনে হয়, এবং সেই জন্যই তোদের ধরনটা আমার অন্য রকম লাগে, একটা অন্য পথ। তুমি কি চাইবে? তুমি নিশ্চয়ই দাদুর ধারাটার সঙ্গে সঙ্গে নতুন স্টাইলটাকেই তো রাখতে চাইবে তো? ডেফিনেটলি দাদু, আমার মনে হয় দাদুর ধারাটাও, যেটা অনেকে বলে দাদু শোড আস আ পাথ, বলেনি যে আমি যেটা করছি ব্লাইন্ডলি আমাকে দেখে করো। অনেকেই বলে উদয় শঙ্কর স্টাইল না, স্টাইলটা কি দেখাও, সেটাও দেখিয়ে উঠতে পারবে না, কারণ ইটস আ পাথ। যে জিনিসটা ইন্ডিয়ান লাগবে দেখতে, দেখে মনে হবে না যে ওয়েস্টার্ন, কিন্তু যে দাদুর বলেনি যে আমার এই মুভমেন্টটাই করো বা আমার এই নাচটাই করো বা হাতটা ডান দিক থেকে বাঁ দিক এইভাবেই নিতে হবে, তুমি তোমার মতো করে নাও। বাট ইটস, আই থিংক ইটস আ পাথ। সো আমাদের ক্রিয়েটিভ হতে থাকতে হবে, উই হ্যাভ টু কিপ কামিং আপ উইথ সব সময় তাহলে একটা ক্রিয়েশনের মধ্যে থাকতে হবে, নতুন নতুন ভাবে ভাবতে হবে। এটা কিন্তু আরো বড় কথা, আরো একটা বিরাট এক্সপেরিমেন্ট। আমি এটাও বলি, জানিস তো, আমি হয়তো বাবা যে জিনিসটা শুরু করেছিলেন, সেখানে হি স্টার্টেড আ মুভমেন্ট, একটা নতুন ধারা, সেখান থেকে মা সেটাকে ইয়ে করেছেন। এখন ওইখান থেকে ট্রিবিউটারিজের মতন মোমো একরকম করছে, আমি একরকম করছি, আরো কেউ আরেকরকম করছে। আমি কখনো এক্সপেক্ট করি না যে আমি যেটা করছি সেটাই ও করবে। এইটাতেই আমি কথাটা আমি চাই না, আমি চাইও যে ওকেও আরো ক্রিয়েটিভলি আরো অন্যরকম ভাবে
আরেকটা আরেকটা পাঠ, tributary, আরেকটা আরেকটা রাস্তা ধারা যেতে নিয়ে হবে, নিতে ধারা হবে নিয়ে কিন্তু সেটা সেটা হবে নিজেই গ্রো করে, কিন্তু এক একটা নাচের সাথে আমাদের হচ্ছে কি উই রিয়াক্ট টু দ্য মিউজিক, মিউজিকটার সাথে আমরা যেভাবে রিয়াক্ট করি অটোমেটিক্যালি আমাদের মুভমেন্টটা বা মুভমেন্ট গুলো বা কোরিওগ্রাফি গুলো যেরকম জার্নিটা ঠিক ওই ব্যাপারটা বেরিয়ে এসছে। আমি মাকে বললাম আই ওয়ান্ট সেকশনস অফ একদম ইন্ডিয়ান, যেটা পুরো মনে হবে আমাদের স্টাইল, কিন্তু ওই মুভমেন্ট গুলো তো দাদুর মুভমেন্ট না, কিন্তু ইটস আ পার্ট শোন বাই দাদু। So I would say Uday Shankar's style is a path shown. There is এখন অব্দি তো there is not a grammar. যারা নিজের থেকে ওটাকে বুঝে করতে পারবে তারা করছে অলরেডি। তো I don't, ওটা নিয়ে মানে ওই কনফিউশনটা should not be there. Unfortunately, It's not বাবা Bharatanatyam, it's not হ্যাঁ। Odissi, it's not এটা যে এই অর্ডারে শিখতে হবে এই অর্ডার না, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে, পুরোটা তোমাকে বুঝতে হবে। ক্রিয়েটিভ নাচটা করতে হবে উইথ এস্থেটিক সেন্স থাকতে হবে যে জিনিসটা ইন্ডিয়ান কিন্তু স্টিল অপিলিং টু দ্য ওয়ার্ল্ড অডিয়েন্স। দ্যাট ইজ হোয়াট আই ফিল, যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি সব বুঝিয়ে দেবো, আমাকে কথা বলতে হবে না, আমার 10টা প্রপের দরকার নেই, আমার বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন সেটা দিয়ে ইট উইল কাম আউট অ্যাকর্ডিং টু মি এট লিস্ট। দ্যাট ইজ উদয় শঙ্কর স্টাইল। না আরেকটা যেটা হচ্ছে বাবা তো কোনো গ্রামার করে দিয়ে যাননি তো, কিন্তু সেই জন্য আমি যখন বলছি যে আমাদের একটা শঙ্কর টেকনিক অফ নিউ ডান্স, সেটার আমরা একটা সিলেবাস করেছি। হ্যাঁ, সেটা সিলেবাস এই জন্য করেছি কারণ যে কোনো জিনিসের গ্রামাটিক্যালি যদি তুমি সেটাকে না গ্রো করো সেটা সাস্টেইন করে না, থাকে না, বেঁচে থাকবে না। মানে একটা ভাষার মতো, আর প্রত্যেকটা ভাষার ABCD টা তো শিখতে হবে। গ্রামার না থাকলে তুমি সেই ভাষাতে তুমি না ভালো করে সেটাকে রপ্ত না করলে তুমি কবিতার কথা ভুলে যাও, তুমি একটা সুন্দর একটা প্যারাগ্রাফই লিখতে পারবে না। তো সুতরাং এই স্টাইলটারও আমরা একটা গ্রামার তৈরি করেছি এবং সিলেবাস, জুনিয়রদের একটা সিলেবাস আছে, ট্রানজিশন গ্রুপের একটা সিলেবাস আছে, সিনিয়রদের একটা সিলেবাস আছে, প্লাস অ্যাডভান্স গ্রুপের একটা সিলেবাস আছে, প্লাস ওখানে অ্যাডভান্সে গিয়ে ওদের কোরিওগ্রাফি অনেক কিছু শেখানো হয়। তো সেটাকে একটা ধারা না করলে এই জিনিসটা চলবে না, মানে গ্রো করবে না। আর হ্যাঁ, তৈরি করে দিয়ে ছেড়ে দেওয়া, এক একটা স্টুডেন্ট যারা বেরোয় তাদেরও নিজস্ব দারুণ দারুণ কোরিওগ্রাফি করে ওরা, সেইটাকে এনকারেজ করে, সেটাকে এনকারেজ করে, তাদের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যে হ্যাঁ। আর একটা কি আন্দাজ ছিল কি যে ডান্সার বলবে, যে যদি কেউ জিজ্ঞেস করে তোমার প্রফেশন কি, তুমি না মাথা উঁচু করে বলবে যে আই এম আ ডান্সার। যেরকম কেউ বলে আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম আ ডক্টর, আই এম আ ডান্সার, সেটা কেন বলতে পারবে না? সেটা যদি তুমি বলতে পারো, তোমাকে সেই ডিগনিটিটা তোমার নিজের থেকে আনতে হবে তোমার প্রফেশনে, সেই ডিগনিটিটা তোমার নাচে নিয়ে আসতে হবে, সেই ডিগনিটিটা তোমার কাজে নিয়ে আসতে হবে, তাহলেই লোকে তোমাকে রেসপেক্ট করবে। সেই জিনিসটাকে মোল্ড করে সেই কি বলবো এস্থেটিক্সগুলো ডান্সারদের মধ্যে ঢোকানোটা খুব ইম্পর্টেন্ট। সেটা আমরা কিছু রকম চেষ্টা করি স্কুলে, যেটা আন্দাজ সত্যি ওটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যালং উইথ দারুণ কোরিওগ্রাফি করছে বা সেন্স অফ কস্টিউম কীভাবে হওয়া উচিত, কালার কী হওয়া উচিত, গ্যারিশ হবে না, একটা প্রত্যেকটার একটা একটা হ্যাঁ, এই কস্টিউমের কথাটা তো আমি জানতে চাইছিলাম, তোরা তো নিজেদের কস্টিউম নিজেরাই তো ছেলেমেয়েরাই নিজেরাই করে, সেইটাকে গাইড করে। মানে আমি কি করি আগে, হ্যাঁ কিছু কিছু গয়না টয়না ছেলেমেয়েরা করে, হেডরে ওরা নিজেরাই বানায়, কিন্তু পোশাকটা অনেক সময় কালার কম্বিনেশন এগুলো সব আমি হয়তো ডিসাইড করলাম, আর আমরা এক্সপেরিমেন্ট করি, মানে পুরোনো শাড়ি দিয়ে পরিয়ে তাকে কেটে কুটে করে মানে একটা নতুন রকম কি করে করা যায় যেটা ইন্ডিয়ানও লাগবে দেখতে, অথচ একটুখানি ফ্রেশ, আবার একটুখানি না একটু ফ্রেশ লাগবে। হ্যাঁ, তো সেই জিনিসটা ট্রাই করি, যাতে মেয়েরা যদি পরে ওটা ফেমিনিনও লাগা উচিত, ছেলেদেরটা পুরুষালি লাগা উচিত। তো এই জিনিসটা একটু মজা হয়। ইদানিং অবশ্য আমাদের নতুন যে প্রোডাকশনে একটি ওরিয়েন বন্ধু অভিষেক বলে, সে কস্টিউম ডিজাইন করেছে, মানে আমার কাছ থেকে জেনে, যে আমি বলছিলাম দেখ সুফিতে এরকম এরকম চাই, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর বানিয়ে দিয়েছে, খুব সুন্দর পোশাক বানিয়ে দিয়েছে।
মা বাবা কিভাবে বড় করেছেন সেসব কথা তো অনেক শুনলাম, কিন্তু এই যে নাচ নতুন করে শুরু করছো তার জন্য আরেকজনের সাপোর্ট তো তোমার দরকার, তোমার বর, তার কথা কিছু বলো। সেদিক দিয়ে আই এম ভেরি লাকি। আমার বর একেবারে কমপ্লিটলি আমাকে কাজ নিয়ে সাপোর্ট করে, ট্রাভেলিং নিয়ে ওর কোনো অসুবিধা নেই। ও আমাকে উল্টে বলে বাড়িতে বসে থাকলে ইউর পেন, গো এন্ড ওয়ার্ক। মানে গিয়ে মানে হি ইজ ভেরি, ওর ওর ওইটা নিয়ে কোনো ব্যাপারই না। আমি ওকে, আমাদের বিয়ে হয়েছে 3 বছর, বাট আই নো হিম ফর 12 ইয়ার্স। আচ্ছা, সেখানে আই হ্যাভ গন টু বম্বে। আমাকে মানে প্রথম কোনো ছেলে যাকে নিয়ে মার কোনো কখনো প্রবলেম হয়নি। তো বম্বেতে বিয়ের আগে উই হ্যাভ লিভড টুগেদার ফর মেনি ইয়ার্স। তারপরে উই গট ম্যারিড ইন 2009। বাট ও তো আসবে, আমার শো দেখতেও আসবে, ও ভালোবাসে আমি কাজ করলে। সো পার্সি ছেলে, বাঙালি না, কিন্তু কেউ কথা যখন বলবে বুঝবে না, পুরো বাঙালি মনে হবে এখন। বাট ইয়েস, হি ইজ আ ওয়ান্ডারফুল ম্যান। কারণ ওইখান থেকে তুমি সাপোর্টটা না পেলে তো ডেফিনেটলি ওই সাপোর্টটা, মানে আমি যদি দেখতাম যে ওরকম সাপোর্টিভ না, আমি বিয়েই করতাম না। সিম্পল। সেটা সব থেকে যেটা মিষ্টু যেটা বলে, মানে যেটা আমাকে বলেছে যে ওর ভালো লেগেছে, কারণ গেভ অতটা জানতো না যে ও যখন কার আমার মেয়ে। সাথে গেমের আলাপ বম্বেতে, ও পার্সি, ও আমার ফ্যামিলির বিষয়ে কিছু জানতো না। সেটা আমাকে খুব আপিল করেছিল, কারণ এখানে আমার সাথে যেই কথা বলুক সে জানে আমি কোথা থেকে। তো সেটার উপর বেস করে আমি চট করে কাউকে বিয়ে করে ফেলতে পারতাম না। কোথাও না কোথাও একটা মানে একটা ডাউট থাকতো। এটাতে নট অনলি আমি এটাকে টাইম দিয়েছি, ও কিছু জানতো না, উইচ ওয়াজ ভেরি রিফ্রেশিং ফর মি, যে ও কিছু জানে না। ওর জন্য আমি একটা নর্মাল কলকাতা থেকে বম্বেতে একটা মেয়ে এসছে একটা জিনিস শিখতে ও সামথিং, তো সেটার থেকে জিনিসটা আসলে এগুলো। আমি মিষ্টুকে বলেছি যে মিষ্টু, ওর বাবা আন্দা আর মমো, এরা তিনজন কখনো বুঝবে না। আমি আমি যখন গ্রুপে যাই, যে আমি একজন স্টুডেন্ট হিসেবে ঢুকেছি, আমি ট্রুপ মেম্বার হিসেবে ছিলাম, তারপরে আমি শঙ্কর ফ্যামিলিতে বিয়ে হয়েছে, কিন্তু ওরা বর্ন ইন দ্য ফ্যামিলি। তো সুতরাং ওদের ওই জায়গাটাই ওরা বুঝতে পারবে না, যে একটা স্ট্রাগল করে ওঠা, বা ভেরি 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 ফর্চুনেট যে ভগবান এমন একটা পরিবারে ওদের জন্ম হয়েছে ওদের, যে এভরিথিং ইজ দেয়ার। ওটা যতটা ওদের সুবিধে, ততটাই ওদের রেসপন্সিবিলিটি হচ্ছে। রেসপন্সিবিলিটি বিকজ এক্সপেকটেশনটা ইজ अगेन মাচ হায়ার। সেকেন্ডলি লোকে ভেবেই না যে সেলিব্রিটির বাড়িতে হয়েছে মানে সবকিছু একটা ট্রের উপর না, আমাদের নিজস্ব একটা স্ট্রাগল থাকে, নিজেকে প্রিপেয়ার করা, নিজস্ব একটা স্ট্রাগল। বা তারপরে টু বি শিওর যে আমি যে এখানে ঢুকে যাবো, কিন্তু আরেকজন গিয়ে স্টেজে যখন নাচবে 10 জন কথা বলবে, আমি গিয়ে যখন নাচবো তখন হচ্ছে 10,000 জন কথা বলবে। সেটার একটা অন্যরকম প্রেশার, কম্প্যারিজন টু মা, কম্প্যারিজন টু এনিবডি এলস ইন দ্য ফ্যামিলি। তো সেই প্রেশারটাকে নাও আই ওয়ান্ট টু টেক দ্য প্রেশার। তাহলে তুমি সেই চ্যালেঞ্জটা নিচ্ছ, তাই তো? জুলি, অনেকক্ষণ আড্ডা হলো, খুব ভালো লাগলো। আর মিষ্টুর সঙ্গে এইরকম ভাবে বসে গল্প কখনো করা হয়নি। আর এটাই যে ওর প্রথম ইন্টারভিউ, সেটা শুনেও খুব ভালো লাগলো যে আমরাই প্রথম ইন্টারভিউটা নিতে পারলাম। আমি একটু পালিয়ে বেড়াই। জুলি, অনেক দিন পরে অনেক আড্ডা হলো, কি বলবো তোকে, ধন্যবাদ। না, বন্ধুকে কেউ ধন্যবাদ বলে না। তাহলে এই পর্যন্ত, নমস্কার।